বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে এই স্টুডিওতে রয়েছেন আমার পায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি এবং আমার ডানে রয়েছেন দেশের বিশিষ্ট সাংবাদিক সিনিয়র সাংবাদিক চর্চা সম্পাদক সোহরাব হাসান। তিনি একাধারে সাংবাদিক, লেখক, কলামিস্ট এবং কবি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে অনেকের মধ্যেই বাংলাদেশের সাম্প্রতিক যে রাজনৈতিক ঘটনা প্রবাহ সেটা নিয়ে অসন্তোষ আছে, উদ্বেগ আছে। আগামী দিনগুলো নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে। নির্বাচনকে কেন্দ্র করেও অনেকের মধ্যে সংশয় রয়েছে। প্রথমত নির্বাচন হবে কিনা, হলে সেটা কেমন নির্বাচন হবে, এবং এরই মধ্যে যে দাবিগুলো ছিল জুলাই অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে বিভিন্ন মহল থেকে যারা এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, যে নির্বাচন, বিচার এবং সংস্কার একটা জায়গায় এসে থমকে আছে। জুলাই চার্টার, তার অর্ডার, এবং সেখানে একটা মতভিন্নতা, বাট সেটাকে কেন্দ্র করে যে নির্বাচনী ট্রেন সেটা যাত্রা শুরু করেছে। অনেকে মনে করেছেন বিএনপি সেই ট্রেনে বেশ ভালোভাবেই উঠে পড়েছে এবং তারা ট্রেনের গন্তব্য দেখতে পাচ্ছে, গন্তব্যে পৌঁছবেও বলে মনে করছে। আরেকটা হচ্ছে যে বিচার, ইতিমধ্যেই ওই সময়কার ওই অপরাধের জন্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, তার স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, আইজিপি যিনি রাজশাহী হয়েছেন তার 5 বছরের কারাদণ্ড হয়েছে। তো সবাই একটু শুনতে চাই যে এই ঘটনা প্রবাহ একটার সঙ্গে আরেকটা সম্পর্ক কতখানি এবং এটা আসলে আগামী দিন বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে। মিস্টার নুরুল ইসলাম মনি। দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তৃতীয় মাত্রা দীর্ঘদিন ধরে চলছে এবং এরকম সমসাময়িক সমস্যাগুলো নিয়ে বিশ্লেষণ করে। আজকের এই পর্যায়ে আমার বক্তব্য এরকমের যে আশা করতে কোনো দ্বিধা নেই, নিরাশ হতে অসুবিধা নেই। মানুষ যে কোনো সময় নিরাশ হতে পারে, আবার যে কোনো সময় আশাবাদী হতে পারে। আমরা সবসময় একটা দেখি ছায়ের মধ্যে একটা ফুল ফুটুক। আমাদের তো অনেক নষ্ট হয়েছে, অনেক সময় ফুল ফুটুক বা নাই ফুটুক, আজ বসন্ত না, বসন্ত সেরকম না। আমরা চাই ফুলও ফুটুক, বসন্ত আসুক, সবটাই হোক। শেখ হাসিনা মূলত, আমরা তো আর কথা তো অনেক কথা বলে ফেলেছি, এবং তার বন্ধু প্রতিম বা তার যার নাটাই যাদের হাতে ছিল তারা সব মিলিয়ে দেশটাকে একেবারে একটা পর্যায়ে গণতন্ত্রহীন করেছে, স্বাধীনতাহীন করেছে, সার্বভৌমত্বহীন করেছে। 3টা বিষয়ে তারা হাত দিয়েছে এবং খুব শক্তিশালীভাবে। সেই বিষয় 3টা ওভারকাম করার জন্য এদেশে মানুষ ফুঁসে উঠেছে। 36 জুলাই আমরা বলি, কিন্তু 36 দিনের আন্দোলন নয়, এটা ছিল মূলত 17 বছরের আন্দোলন। তো 17 বছরের আন্দোলনে আমরা চেষ্টা করেছি, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছেন, বিভিন্ন কিছু দিয়ে আমরা এমন একটা পর্যায়ে এসেছি। 5ই আগস্ট হয়েছে, 5ই আগস্টের পরে সরকার এসছে। আমাদের প্রত্যাশা ছিল যে খুব শীঘ্রই একটা নির্বাচন আসবে বা নির্বাচন হবে। বিএনপি একটা বড় দল, অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়েও তারা চেষ্টা করছে একটা নির্বাচন হোক, একটা নির্বাচিত একটা সরকার গভর্নমেন্টে আসুক, সে প্রত্যাশা তারা করেছে এবং সেই অনুযায়ী তারা কাজও করেছে যাবৎকাল। তো এরপরে একটা দল বা কেউ এখানে নানান কিছু করেছে। আপনারা তো দেখলে অনেক কিছু দেখতে পাবেন। যেমন ধরুন, তারা তো অনেক দাবি উত্থাপন করেছে। প্রথম বলেছে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে আগে, তারপর কিছুদিন সেইটা ধোপে টিকলো না, আবার বলল যে আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাই, দ্যাট মিনস কী যেন গণপরিষদ চাই। দেন তারপরে বললেন যে আমরা সংস্কার চাই। হলো, সংস্কারের বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো। তারপর বললেন না, সংবিধান পুনর্লিখন হবে, ভেঙে চুরে নতুন করে লেখা হবে। গেল সেই আন্দোলন। আবার কিছুদিন পরে তারা বললো যে না, হাসিনার বিচার চাই। আচ্ছা, হলো হাসিনার বিচার, শেষ পর্যন্ত হাসিনার বিচার হয়েছে। হাসিনার বিচার যখন হয়েছে, হাসিনার সঙ্গী সাথীদের বিচার চাই। আচ্ছা, গেল সেটা। এরপর বললো তারা পিআর চাই, আসলো পিআর, সেটা এখন আর ধোপে টিকে নাই। এরপর বললো আমরা এখন জুলাই সনদ চাই। হয়তো জুলাই সনদ এখন তার বাস্তবায়ন করতে হবে আগামীকালকে সকালবেলা, অথবা গতকালকে করলে ভালো হতো। ব্যাপারটা এরকম হয়েছে। মানে একটার পর একটা দাবিতে উত্থাপন করে মূলত আমরা দেশটাকে ভালোবাসি কিনা এদের কাছে খুব প্রশ্ন করতে আমার খুব ইচ্ছা হয়। আমি কোনো প্রশ্ন করি না কারো প্যাট্রিয়টিজম নিয়ে, বাট এই প্রশ্নটা আমার করতে ইচ্ছা হয় যে দেশটার এরকম ভঙ্গুর অবস্থায় গণতন্ত্রের সকল স্তম্ভ ধ্বংস হয়েছে, স্বাধীনতা নষ্ট হলো, সার্বভৌমত্ব নষ্ট হলো, দেশের ইকোনমিটাকে ভেঙে ফেললো যারা,
এরকম একটা পরিস্থিতিতে তারেক রহমান সাহেবের সেই ডাক, সবাই মিলে আমরা দেশটাকে গড়ি, আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করি, সেটাকে ডিজোন করে এরকম একটা কার্যক্রম করা তাদের জন্য কতটুকু সমীচীন হয়েছে সেটা তারা নিজেরা বোঝে। দেখেন পিআর চায় তারা, ওদিকে তাদের নমিনেশন দেওয়া শেষ, সারা দেশের নমিনেশন দিয়েছে, তারা সবাই ভোটও চায়, আবার ওদিকে পিআরও চায়। গাছের খাবেন তলার কুড়াবেন তা তো হয় না। আর কথাবার্তার মধ্যে রেটরিক, রোজা পূজা এক করে ফেলছে, রোজা ওজা পুজো ওটা। তারপরে অনেক রেটরিক আছে, তারা অনেক কথা বলেছেন। আবার তাহের সাহেবই বলেছেন যে আমরা কি যেন শরিয়া আইন চালু চাই না। আচ্ছা, শরিয়া আইন চালু চাই না তাহলে চিনকে। আবার বললে হিজাব একটা ঐচ্ছিক ব্যাপার, কোরআন শরীফের মধ্যে লিখে আল্লাহর বিধান, হিজাব আবার ঐচ্ছিক ব্যাপার হয় কেমন? এইসব কথাবার্তা বলে নিজেরা নিজেদের পরিচিত করেছেন এটা ফার্স্টিক্যাল। আমি বলি না ফার্স্ট, সেটাও বলবো না, যে তারা মনে করেন এটাই সঠিক, এটাই যোগ্য, মানে এটাই বাস্তব, সেটা তারা বলেন। কিন্তু আমি মনে করি যে মানুষ একটা সময় গিয়ে বিচার করে, মানুষ সকল মানুষই বিচার করে, সকল মানুষই বিচারক। কাজেই মানুষ দেখবে যে যারা এই কাজটা করেছে তারা সত্যি সত্যি দেশের ভালো চায় কিনা, তারা দেশের কল্যাণ চায় কিনা, দেশের স্বাধীনতায় বিশ্বাস করে কিনা, সার্বভৌমত্বে বিশ্বাস করে কিনা, একটা প্রশ্ন সবসময় থেকে যায়। ধরুন একটা ফুটবল মাঠ, এইরকম একটা মাঠ যদি থাকে, এই পাশে একটা প্লেয়ার গ্রুপ থাকে 11 জন, এই পাশে একটা 11 জন গ্রুপ থাকে। আচ্ছা, ধরুন এখানে 11 জন নাই, 11 জন যদি খেলে তাহলে 200 গোলও দিতে পারে, 300 গোলও দেওয়া সম্ভব, প্লেয়ার নাই। আমি যদি আমার দিকে তাকাই শোনেন, আমার খুব ভালো লাগবে। আপনি আমার দিকে তাকাই শুনলে ভালো লাগবে। এই জন্য 71 সালে যদি এই লোকগুলা এই স্বাধীনতার বিরোধিতা না করলো, তাহলে আমরা তো একদিনই স্বাধীন হই, দেশ স্বাধীন একদিনই হয়। এই বিরোধিতা করে দেশে 30 লক্ষ মানুষ নষ্ট করেছে, ইজ্জত দিয়েছে, মানে জীবন দিয়েছে। 2 লক্ষ মানুষ ইজ্জত গেছে এই কয়টা লোকের বিরোধিতার কারণে। সেই কয়টা লোক এখন বলে আমরা এখন দেশ চালাতে চাই। বলেন, যে দেশটা এরকম যুদ্ধ করে তৈরি হয়েছে, 9 মাস যুদ্ধ করতে হয়েছে, এই দেশের প্রত্যেকটা মানুষ মানে দুর্বিষহ জীবনযাপন করেছে, এবং সকল মানুষকে আগুনের মুখে রেখে, গুলির মুখে রেখে যারা যুদ্ধ করেছে এই কয়েকটা লোকের কারণে, তারা আলবদর আল্লাহ ইত্যাদি যা ছিল তার নাম বলবো, সেই লোকেরা আবার একই 47 সালে বিরোধিতা করেছে, একই লোকেরা 71 বিরোধিতা করেছে। আবার রাইটিস্ট শক্তি একটা, আমরা বিএনপি একটা রাইটিস্ট শক্তি আমরা মনে করি অল দ্য টাইম। সেই সময় আবার হাসিনার পাশে গিয়ে বসছে, তারা হাসিনার পাশে বসে আবার ফাঁসি আদেশ গলায় ঝুলেছে। মানে বিষয়টা এরকম একটা, তারা ইনকনসিস্টেন্ট, তারা জানে না অ্যাকচুয়ালি তারা করবে কি এবং কি করলে ভালো হবে দেশের, তারা তা জানে না। তারা করতে হয় তার জন্য করে, এবং আজকে করলে আজকে কি ফায়দা হবে। কিছু মানুষ ঝগড়াটে আছে না, কোন কথা রিটোরিকে কী কথা বললে তার ওই মুহূর্তে ভালো হবে সেটা চিন্তা করে, কনসিকুয়েন্স কী হতে পারে সেটা চিন্তা করে না। এইটা একটা ছোট্ট একটা দেশ, 18 কোটি মানুষের দেশ, আমরা মানুষকে মানুষ বানাতে পারি না, মানে রিয়েল সেন্সে হিউম্যান রিসোর্স তৈরি করতে পারি না। এরকম একটা দেশ সবসময় আমরা বিপদে থাকি, ঝুঁকির মধ্যে থাকি। $45 বিলিয়ন আসে আপনার গার্মেন্টস এক্সপোর্ট থেকে, $25 বিলিয়ন আসে আপনার রেমিটেন্স থেকে, এই আপনার সাকুড ইনকাম, 60-65 বিলিয়ন ইনকাম। আপনি ইনকাম বাড়াবেন কেমনে তাই চিন্তা করেন। আপনি দেশে তাই সেখানে খুব যৌক্তিকভাবে 31 দফার মধ্যে একজন কৃষক কী কাজ করলে ভালো থাকতে পারবে, একজন মজুর কী কাজ করলে ভালো থাকতে পারবে, একজন শ্রমিক কী করলে যেমন ভালো জীবনযাপন করতে পারবে, একজন ছাত্র কী লেখাপড়া করলে ভালো চাকরি পাবে অথবা ভালো ব্যবসা এন্টারপ্রেনিয়ার হবে, একজন শিক্ষক কী করলে তার শিক্ষক পাঠদান শিক্ষক হবে, একজন শ্রমিক একজন কলকারখানায় কে কী কাজ করবে তা নিয়ে তিনি 17 দফা দিয়েছেন। আবার ফ্যামিলি কার্ড করেছেন, যে ফ্যামিলি কার্ড মেয়েদের নামে হবে, ছেলেদের নামে না, যে সহজে ডিভোর্স দিয়ে বাড়ি চলে যাবেন তা হবে না। এই যে কাজগুলো ভদ্রলোক করেছেন, এটা তো আপনি দেখবেন সব ব্যাপারে যে মানে সব ব্যাপারটা নিয়ে তাই হিসেবে বক্তব্য দিয়ে শুনবেন। এত কথা, এত রাগারাগি, এত বাজে কথা বলে, কিন্তু উনি কিন্তু ঠান্ডা মাথায় প্রত্যেকটা মানুষের সমস্যাকে পাশে রেখে তার সমাধানের রাস্তা বের করার চেষ্টা করছেন। আমি তো মনে করি যারা যেখানে যে দলে আছেন তারা সেইখানে আসুন এবং সেখানে তারা থাকুন, দেশটাকে বাঁচাবার জন্য আপনাদের যেটুকু কন্ট্রিবিউট করার সুযোগ আছে সেটুকু করুন। এটা একটা দাগ। আর একটা দেশের বিষয় আমি বলবো, দেশের ধ্বংস অনেকভাবেই হয়েছে, তো একটাভাবে খুব বড়োভাবে হয়ে গেছে, সেটা অনেকে রিকগনাইজ করে, অনেকে করে না, কিন্তু আমি সেটাকে খুব বড়োভাবে দেখি। যেমন আন্দোলন করার পরে, এরশাদ বিরোধী আন্দোলনের পরে ছাত্ররা কিন্তু শাহাবুদ্দিন সাহেব বলেছেন তোমরা যে জায়গায় ফিরে যাও। এই সুশীলা এই নেপালে বলেছে, 3 জন লোক নিয়ে দেশ চালায়, তারা বলছে যে যার মতো জায়গায় ফিরে যাও। ইভেন অপ্রয়োজনীয় অকারণে এই সরকার পরিবর্তন ঘটার জন্য কোনো বাড়িতে যদি আগুন দিয়ে থাকো তাহলে তারও বিচার হবে। এই গভর্নমেন্ট সরাতে গিয়ে যদি কোনো অপ্রয়োজনীয় অকারণে কোথাও যদি ক্ষতি করে থাকো তার বিচার হবে। আজকে কি সে কথা কেউ বলছে? আচ্ছা, সেটা সুশীলা বলেছে নেপালে, বলছে 6 মাসের মধ্যে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনটা এই মার্চ মাসেই হবে। আমরা 2 বছর বসে থাকলাম, 2 বছরের মধ্যে
কতগুলো কথা থাকি, এবং এগুলো বলে রাখলাম এটা রেকর্ডের জন্য, ভবিষ্যতে যদি কখনো বলতে হয় আপনার নলেজের জন্য দিয়ে রাখি। আমরা একটা এনডিএ করেছি, ন্যাশনাল কী বলে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। ইটস ভেরি অ্যালার্মিং। আমি শঙ্কিত ব্যক্তিগতভাবে, রাজনীতিবিদ হিসেবেও শঙ্কিত, মানুষ হিসেবেও শঙ্কিত। আমরা কি দিয়েছি কি নিয়েছি আমরা জানি না। আমরা মানবিক করিডোর দিতে পারিনি, সেখানে বাধা দিয়েছে আর্মি। এবং আমি সঙ্গত কারণে খুবই ধন্যবাদ জানাতে চাই আর্মিকে। আমি একটা আর্মি দি হ্যাভ টেকেন দ্য রাইট স্ট্যান্ড, এবং আমি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ফর দেয়ার ওন স্ট্যান্ড, ফর দেয়ার প্যাট্রিয়টিজম অ্যান্ড দ্যাট টু সেফগার্ড অ্যাজ এ ভ্যানগার্ড অফ দ্য কান্ট্রি, আমি এটা বলতে চাই। আর এবং এখানে বড় দল হিসেবে বিএনপিও একটা অবস্থা নিয়েছে, যেখানে আবু খলিল সাহেব বললেন যে না ঠিক আছে আমরা এটা করছি, পরে আবার উনি রিট্রিট করলেন যে না আমরা এটা করবো না, এটা আমরা করতেছি না। আচ্ছা করলেন না, ঠিক আছে ফাইন, করলেন না। আপনি একটা হিসেব করে দেখবেন, আপনার ল্যান্ডলক 7 সিস্টার্সে আপনার একটা অংশ আছে রাখাইন, আমাদের চিটাং হিল ট্যাক্স নানান কিছু মিলে দিলে আপনি দেখেন, তার পাশেই আমাদের দেখেন এখন আমরা পোর্ট দিয়েছি। আবার এই প্রধান উপদেষ্টা কিন্তু কয়েকদিন আগে বলছে লাল দিয়ে একটা কি যেন পোর্টের একটা কিছু অ্যারেঞ্জমেন্ট করবে, বিশাল বড় পোর্টের। উনি তো কোনো বক্তৃতায় পোর্ট ছাড়া কোনো কথা বলেন না, সব পোর্টের অ্যারেঞ্জমেন্ট শেষ করতে চাই। আপনি ব্যাপারে এত উৎসাহী কেন? আপনি পোর্ট দিচ্ছেন কাকে? আচ্ছা ধরেন কন্টেইনার আসবে, কন্টেইনার কী আসবে আমরা তো জানি না এখনও। কন্টেইনার এই দেশে মাল আসবে, বিদেশের মালও তো আসতে পারে, এবং সেই মাল কী মাল আসবে সেটা নিয়ে হিসেব নিকেশ করার সময় আসছে। কিন্তু এখন এই দেশের বৌদ্ধ মানুষকে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যারা এই দেশের জ্ঞানী মানুষ আছেন তারা কিন্তু ভাববেন মানবিক করিডোর কী কাজে দেওয়া হয়েছে। আপনারা ইস্ট তিমুরের কথা আপনারা মনে রেখেন, আমি আপনাদের বলতে চাই আপনারা সাউথ সুদানের কথা মনে রাখেন, এবং সেইখানে আমাদের আবার পোর্টগুলো দেওয়া হচ্ছে কিনা সে ব্যাপারে আমার মনে রাখবেন। এই সকল বিষয়ে মনে রেখেই কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষ করে রাজনৈতিক দল যেগুলো আছে, ছোট্ট দেশ, আমাদের দেশটা হারিয়ে ফেললে আর কী থাকবে? আমাদের কিছুই থাকবে না। কাজেই এক হলো আমাদের এক কুমিরে খেয়েছে, আবার আর এক কুমিরের মুখে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এই কথা আমি বলতে চাই আপনার মাধ্যমে জাতির উদ্দেশ্যে। আমি আসছি আপনার কাছে, বাট প্রশ্নটা থাকলো যে এই আলোচনা যখন আপনি অন্য একটি রাজনৈতিক দল নিয়ে করছিলেন, আমরা বিভিন্ন সময় এই যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সেই আলোচনা, এগুলো আপনাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, আপনাদের কতখানি স্মরণ আছে, বা এখনও এই যে আপনি সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন, কিন্তু দলগতভাবে যেটা দেখা যাচ্ছে যে বিএনপি তো আসলে সরকারের প্রতিটা পদক্ষেপকেই সমালোচনা মাঝে মধ্যে কেউ কেউ করেন, কিন্তু সামগ্রিকভাবে যেটা প্রবণতা সেটা হচ্ছে যাই করুক সরকারকে সমর্থন দিতে হবে, আমরা সরকারের সঙ্গে আছি এটা বলতে হবে, এবং নির্বাচনটা যেরকমই হোক এটা করে ফেলতে হবে। আদৌ শেষ পর্যন্ত হবে কিনা বা কি হচ্ছে সেটা নিয়ে আরও একটু বিস্তারিত আপনারা শুনতে চাই। তার আগে মিস্টার সোহরাব হাসানের কাছে। সোহরাব ভাই একটা লাইন আমাকে যদি সময় দেন, কিছু আমি বলতে চাই কি, আমরা নির্বাচনটা হোক এটা চাই, সেইটার জন্য আমরা কিছু ছাড় দিতে চাই। সেই ছাড়টা যতটুকু দেওয়ার সম্ভব আমাদের শক্তিতে করে সেই পরিমাণে আমরা ছাড় দিতে চাই। নির্বাচনটা হোক, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এইগুলো মূল কথা। দেখা যাক মিস্টার সোহরাব হাসান, আমি আবার পরে আসবো। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা ইসলাম মনি ভাইকে। মনি ভাই এই তৃতীয় মাত্রার সুযোগে মোটামুটি একটা নির্বাচনী প্রচার চালালেন, তার ভোটারদের আপনার ভোটারদের প্রতি মোটামুটি একটা বার্তা দিলেন যে কি করণীয়, দেশের অবস্থা কি, আর সেটি ভালো। কিন্তু আপনি যে শেষ একটা কথা বললেন যে ফুটবল খেলায় যে একদিকে যদি 11 জন প্লেয়ার থাকে আর একদিকে যদি প্লেয়ার না থাকে, তখন সেই খেলাটা কি হবে? আগামী অতীতে আমরা 3টি খেলায় সেটা দেখে আসছি, আগামী নির্বাচনেও কি সেরকম হবে? এই প্রশ্নটা থেকে গেল। দ্বিতীয় হচ্ছে যে জিল্লুর ভাই ইঙ্গিত দিয়েছিলেন যে জামাত তো একসময় বিএনপির জোট সঙ্গী ছিল, একসঙ্গে সরকারও করেছে। আজকে রাজনীতিতে এতটা পরস্পর বিরোধী অবস্থান কেন? একটাই, সেটা হচ্ছে ক্ষমতার হিস্সা। এবং রাজনৈতিক মহলে এরকম আলাপও আছে যে জামাত ইসলামে যতটা গরম কথাবার্তা বলে, আসলে তারা একটা সম্মানজনক অবস্থান চায়, সেটা সরকারের অংশীদার হয়ে হোক বা বিরোধী দলে থেকে হোক। কিন্তু সমস্যাটা কিন্তু আরও একটু বেশি, যেটি জিল্লুর ভাই ইঙ্গিত করলেন যে একটি নির্বাচনে কি সমাধান হবে। মনি ভাই যে সমস্যাগুলোর কথা বললেন, যে পোর্টের চুক্তি হয়ে গেছে, আরও কী কী চুক্তি হয়েছে আমরা জানি না, এবং এই
আওয়ামী লীগ আমলে অনেক চুক্তির ব্যাপারে প্রশ্ন আছে, প্রতিবাদ আছে, আপত্তি আছে, তার কোনো প্রতিকার হয়নি। এখন যে চুক্তি হচ্ছে এটা তো একটা স্বচ্ছ হওয়া উচিত। এই সরকারের তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকার কথা না, বরং নির্বাচনের ব্যাপারে যদি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পারে, জুলাই সনদের ব্যাপারে আলোচনা করতে পারে, তাহলে এই সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে, সেটি মানবিক করিডোর হোক, সেটি বন্দর হোক, বা অন্য কোনো চুক্তি হোক, বা কী বলে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি হোক, সেখানে সুবিধা দেয়া নেয়ার ক্ষেত্রে হোক, কেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে না? এটা প্রকাশ্যে আলোচনা না হলেও, প্রকাশ্যে মানে জনপরিসরে আলোচনা না হলেও রাজনৈতিক পরিসরে কেন আলোচনা হবে না? রাজনৈতিক দলগুলোর সাথে তাদের সঙ্গে কেন পরামর্শ করবে না? কারণ এই সরকার তো দাবি করে তারা আসছে রাজনৈতিক দলগুলোর, জনগণের অভিপ্রায় অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সম্মতি নিয়ে। এবং আমরা সর্বশেষ জানলাম যে সাম্প্রতিককালে জানলাম যে না, শুধু ছাত্র নেতৃত্বের প্রতিনিধি এই সরকারে নেই, অন্য অন্য দলেরও প্রতিনিধি আছে। অর্থাৎ দল তাদের দলীয় লোকদের বলেনি, কিন্তু তাদের পছন্দের লোকদের এই উপদেষ্টা পরিষদে তারা নাম প্রস্তাব করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি ছাত্রদের প্রস্তাব অনুযায়ী এসেছে। আসলে যে সমস্যাগুলো ছিল আওয়ামী লীগ সরকারের আমলে, সেই সমস্যাগুলো কি পুরোপুরি সমাধান হয়েছে? স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচারী ব্যবস্থার পতন হয়েছে। গত এক বছরে অপরাধ কি কমেছে? জননিরাপত্তা, মানুষ কি নিরাপদ বোধ করে ঘরে বাইরে? বিশেষ করে নারীর নিরাপত্তা। বেকারত্ব কমেছে। এই কোটা বিরোধী আন্দোলনই কিন্তু সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয় এবং সেটি সরকারের পতন ঘটায়। কোটা ছিল সরকারি চাকরির ন্যায্যতার জন্যে, কিন্তু আজকে সেই চাকরির অবস্থা কি? বেকারত্ব বেড়েছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার দারিদ্র্য সীমার নিচে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো, সরকার বুঝলাম যে সরকার এগুলো পারছে না, কিন্তু বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এসবকে সামনে আনছে না। কিন্তু শুধু সম্প্রতি দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে রেফারেন্ডামের চেয়ে ফার্মারদের সমস্যাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। খুব ভালো কথা, কিন্তু এর পক্ষে কোনো দাবি দেখি না, কোনো দাবিনামা দেখি না, কোনো আন্দোলন দেখি না, কোনো সরকারের কাছে স্মারকলিপি দেখি না। স্মারকলিপি হচ্ছে বরং অন্য অন্য বিষয়ে, এই পিআর ইত্যাদি। বিএনপি কতটা দর কষাকষিতে, কিন্তু বিএনপিও যেমন একটা অবস্থান নিয়েছে, জামাত ইসলামী বা অন্য অন্য দলও অবস্থান নিয়েছে, এবং এনসিপি। দৃশ্যত মনে হচ্ছিল যে এই পুরো রাজনৈতিক নেতৃত্বটা তিন শক্তির হাতে, বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি। এবং প্রধান উপদেষ্টা তো জাতিসংঘ পর্যন্ত গিয়েছে এই তিন পক্ষকে কাছাকাছি নিয়ে আসতে, এবং মনে হচ্ছে যে কাছাকাছি নিয়ে এসেছে। কারণ এখন আর কিন্তু ওই জুলাই সনদ বা জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে না। এখন নির্বাচন কমিশনের সামনে আলোচনা হচ্ছে যে নির্বাচনী দায়িত্বে কারা থাকবেন, ডিসিরা থাকবেন, না নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল থাকবেন, লটারিতে হবে না যোগ্যতার বিচারে হবে। এটি মোটামুটি সব রাজনৈতিক দলগুলো ধরে নিয়েছে তারা নির্বাচন করবেন। এখন নির্বাচনে কার সঙ্গে করবেন? বিএনপি মাঠে সক্রিয় থাকার মধ্যে বিএনপি অপ্রতিদ্বন্দ্বী দল। এখন যদি প্রতিদ্বন্দ্বী তার না থাকে, তাহলে নির্বাচনটি কিন্তু আবার সেই একতরফাই হয়ে যাবে। এখন প্রতিদ্বন্দ্বী কে হবে? হ্যাঁ, জামাত ইসলামী একবার বলেছিল যে বিএনপির বাইরে সমস্ত শক্তিকে তারা একত্র করতে চাচ্ছে, কিন্তু সেটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। কারণ অনেক ইসলাম ধর্মীয় দলও জামাতের সঙ্গে থাকছে না। কোনো দল আমরা দেখছি যে বিএনপির সাথে আলোচনা হচ্ছে এক ধরনের। এখন জামাত সর্বশেষ যেটা বলছে যে তারা 8 দল তারা নিজেরা আসন ভাগাভাগি, কিন্তু 8 দলের মধ্যেও শরিক অন্তত 2টি দলের দেখলাম যে তাদের প্রতিনিধিদের সাথে যা বিএনপির আলোচনা হচ্ছে এবং আসন সমঝোতার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। নির্বাচন একটা হবে, কিন্তু নির্বাচনটা কেমন হবে?
প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হবে। আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, সাবেক প্রধানমন্ত্রী সহ তাদের বিচার হচ্ছে, বিচার আদালতের ব্যাপার, এবং বিচারকে যে কোনো আইনানুগ নাগরিক স্বাগত জানাবে। কিন্তু যাদের বিরুদ্ধে মামলা নেই, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই, যাদের বিরুদ্ধে লুটপাট, হত্যা ইত্যাদির অভিযোগ নেই, তারা কেন নির্বাচন থেকে বারিত থাকবে? তারা কেন, একজন ভোটার মানেই কিন্তু সে একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কিন্তু আওয়ামী লীগ সমর্থকদের ভোট, এই নির্বাচনে ভোট চাইবে সব দল, কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা নির্বাচন করতে পারবে না। জাতীয় পার্টির ক্ষেত্রে কি হবে? আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নির্বাচন থেকে মানে কার্যক্রম নিষিদ্ধ করেছে। তা কার্যক্রম নিষিদ্ধ করলে তো, বা স্থগিত করলে তো নির্বাচন করতে পারবে না। জাতীয় পার্টির উপর কিন্তু কোনো সরকারি নির্দেশ নেই। এখন যদি মব ভায়োলেন্সের মাধ্যমে জাতীয় পার্টিকে ঠেকানো হয়, তাহলে কি নির্বাচনী পরিবেশ থাকবে? এটি প্রশ্ন। আমার মনে হচ্ছে নির্বাচনটি হবে, কিন্তু নির্বাচনটি কেমন হবে? এবং এই নির্বাচন যদি মনে করিয়ে দেয় আওয়ামী লীগ আমলের 3 নির্বাচনের কথা, বা কোনো নির্বাচনের, সেই 3 নির্বাচনের কোনো বৈশিষ্ট্য, উপাদান যদি এই নির্বাচনে থাকে, তাহলে কিন্তু দেশ সংকটে পড়বে। যে সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে চাচ্ছি, সেই উত্তরণ ঘটবে কিনা এই প্রশ্ন। জি, মিশনুল ইসলাম বলি। সৌরভ ভাইয়ের একটা কথা আমি ঠিকমতো বলতে পারিনি, অথবা ঠিকমতো বোঝাতে পারিনি। আমি বলছি যে একটা ফুটবল মাঠের এক পাশে যদি কোনো প্লেয়ার না থাকে, সেটা হলো 71-এর কথা বলতে চাইছি। 71-এ যদি জামাত, এই দেশে খুলেই বললাম, জামাত যদি দেশের বিরোধিতা না করতো, তাহলে দেশ তো 9 মাসে এত 30 লক্ষ মানুষও মরে না, আর 2 লক্ষ আমার ইজ্জত নষ্ট হয় না, আর এই দেশের সম্ভ্রম নষ্ট হয় না, এবং সম্পদ সকল মানুষ বিপদগ্রস্ত হয় না, শুধু জামাতের এই ভুলের কারণে। জামাত যদি ওই ভুলটুকু না করতেন, এখন বলে আমরা ভুল করেছি, 30 লক্ষ মানুষ মেরে আপনারা বলবেন ভুল করেছি। আমি সেই কথা বলেছি। এখনো যে স্বীকার করছে তা না, এখনো বলছে 47 থেকে তারা যদি ভুল করে থাকে, 47 সালে ভুল করছে, ইন্ডিয়ার সাথে থাকবে, সেটা করেছে। আবার 2006 সালে বলছি হয়তো আমি বুঝাতে পারিনি, একটা দিক না ওইটা। আচ্ছা মনে ভাই, ওইটা মানে আমি হয়তো অন্যভাবে বুঝছি, কিন্তু যদি ধরেন এই আগামী যে নির্বাচনটি হবে, নির্বাচনটি যদি একটা খেলা ধরে নেয়, এবং দুই পাশে নির্বাচন এবং এক পাশে খেলোয়াড় আছে আর এক পাশে নেই, তাহলে গোলটা কে দেবে? ভাই, বিষয়টা হলো বিশ্ব ইকোনমিটি হলো আসল কথা। আপনি এখানে আসছেন না, আপনি রাত্রে ভাত খাবেন, কাপড় পরছেন, যাবেন গাড়িতে, তেলের ভাড়া, তেল দিতে হবে, মানে উপরে যান, উপরে ভাড়া দিতে হবে। পৃথিবীতে বেশ কয়েকটা সিস্টেম আছে। একটা সিস্টেম অ্যাবসলিউটলি অটোক্রেটিক সিস্টেম, সেটা ধরেন আপনার কিংশিপ, মিডল ইস্টে সব জায়গায় আছে। আপনি চায়না একটা কমিউনিস্ট রেজিমেন্টেড কান্ট্রি, সোভিয়েত ইউনিয়ন রেজিমেন্ট কান্ট্রি। চায়নার লোকেরা সারা পৃথিবীতে এখন ওই যে ঝুরং প্রাইসে মারছে, এবং তার ইকোনমিটা ইজ দ্য গোডাউন অফ সারা ওয়ার্ল্ড। এখানে গণতন্ত্রের কিছুই নেই। আমেরিকার জিনিসপত্র কিনবে না, এর কথা বলে একদমই করতে পারে না, হুড়োহুড়ি হয়েছে যা করে, আবার তাদের সাথে মিটিংও করে। একটা মানুষের বেঁচে থাকার মিনিমাম অ্যারেঞ্জমেন্ট যেটা, সেইটা হলো বেঁচে থাকার পদ্ধতিতে কি হবে, সেইটা হলো প্রথম প্রশ্ন। আমরা কেন নির্বাচন করে আমরা এই খেলাটা খেলবো? আমরা তো মাইনাস হাসিনা তো সবাই ঐক্যবদ্ধ একই হয়েছি। হাসিনাকে মাইনাস করার জন্য তো আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই তো হাসিনা চালাইছি, মাইনাস হয়ে গেছে। আচ্ছা, সেখানে জামাত, আমি, XYZ কেউ তো ডিফারেন্স কেউ ছিল না, সবাই ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে দেশটা গঠন করবো। আমরা ন্যাশনাল গভর্নমেন্ট করতে পারি না, আমরা কেন বিরোধী দল থাকতে হবে কোনো কথা নেই। আমরা সবাই মিলে ডিসাইড করি যে এই দেশটাকে কেমনি আমরা দাঁড়া করাই, এই দেশের ইকোনমিটাকে কেমনি দাঁড়া করাই, এই দেশটাকে 65 বিলিয়ন রেমিটেন্স আসে, সেটিকে আমরা 165 বিলিয়ন কেমনি করি, সেই কাজটা আমরা সবাই মিলে করি। জামাত আপনার সুবিধা আছে, সুযোগ আছে, সাহায্য করে, ইউ কাম ফরওয়ার্ড। আপনার এনসিপির সুযোগ আছে, কাম ফরওয়ার্ড। এনসিপি একটা কাজ করেছে, যেটা আমি বলতে গিয়ে তখন বলতে পারি নাই, অসম্ভব একটা ক্ষতি করে গেছে দেশে, সেটা হলো ছাত্ররা ঘরে ফিরে যায় নাই। ছাত্ররা সরকারের অংশ হয়েছে, ছাত্ররা সংসদ অংশ হওয়ার পরে তারপর দেখেন না 3 জন APS PO তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন গত মার্চ মাস থেকে ইনকোয়ারি করতেছে, এখন প্রত্যেকদিন চাইপে রাখে। আমি তো এটা কথা বলতে চাই না যে আর কিছুদিন গেলে এইসব টাকা রাখারও তো কোনো জায়গা পাবে না, কোথায় টাকা রাখবে এইসব টাকা রাখলে এটা তো আলটিমেটলি দে উইল ফেস দ্য কনসিকুয়েন্সেস। এটা আমি বলতে চাই না, কারণ আমি বলি না, বাট আলটিমেটলি যে মানে এর যে আমি বলি দুঃখজনক এটা। ছাত্ররা এখানে রাস্তায় এইখানে চাইছে চাকরি, হয়েছে মন্ত্রী, এখন এই যে বাকি ছাত্ররা লেখাপড়া করবে না, আমরা আন্দোলন করবো, মন্ত্রী হবো, আমরা কিসের লেখাপড়া? এইখানটায় ক্ষতি হয়েছে সবচেয়ে বড় ক্ষতি।
হাসিনা ক্ষতি করেছে, হাসিনা ব্যাকওয়ার্ড শিখিয়েছে। বাট সরকার প্রধান বা সরকার ইভেন এডুকেশন মিনিস্ট্রি যারা দায়িত্ব, কেউই তো ছাত্রদের লেখাপড়ার ব্যাপারে কোনো উৎসাহিত করে না, এবং কী লেখাপড়া হবে তাই না। তাই সাহেব সেখানে বলতে যে আমরা একটা উৎপাদনমুখী শিক্ষা করতে চাই, যে শিক্ষায় মানুষ শিক্ষিত হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে বাড়াবো না, আমরা বাড়াবো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপান যেভাবে ইকোনমিকে দাঁড়া করিয়েছে, জার্মান কেমন দেশকে দাঁড়া করিয়েছে তেমন। ধরুন আপনার সন্তান চাকরি পায় না, আপনি তো চরম অশান্তির মধ্যে আছেন। গতকালকে আমার এক ভদ্রলোকের সাথে দেখা হয়েছে, এই যে বুয়েট প্রফেসর, ছেলেটা ভালো লেখাপড়া করছে, চাকরি পায় না, কেনাডায় আছে। তা উনি আমাকে বললেন যে ভাই এরকম অসুবিধা। আমি বলি যে আপনি বুয়েটের প্রফেসর, ছেলের ক্যানাডায় লেখাপড়া করেছে, কেন চাকরি পায় না কেন? কারণ এমন কিছু লেখাপড়া শিখেন নাই? বলছি ভাই এরকম তো কিছু করতে পারেন, এরকম একটা। সেই লোক একটা চাকরির দুশ্চিন্তা অস্থির, বুয়েটের প্রফেসর। আচ্ছা আপনি অস্থির, আমি অস্থির, সে অস্থির, সবাই মিলে অস্থির। আমরা এমন কিছু করি না কেন? আমরা 18 কোটি মানুষের দেশ। নাইজেরিয়া একটা দেশ, আমি এটা প্রায় বলি, নাইজেরিয়া একটা দেশ 11 লক্ষ বর্গ কিলোমিটার দেশ। সেইখানে মানুষরা খরগোশ ধরে খায়, বানর ধরে খায়, ল্যাংটা থাকে, অথচ সম্পদের উপর দেশটা ভাসে, তেলে ভর্তি একটা দেশ, একটা শেল কোম্পানি দেশটাকে চালায়। সিঙ্গাপুর একটা দেশ, শুধু মানুষগুলো মানুষ হয়েছে, সে কারণে সিঙ্গাপুরে ধরেন একটা পানি নেই, পানি গাছে গোড়ায় দিতে হলে আকাশ থেকে পানি পড়তে হবে। সেই সিঙ্গাপুরের তেল পানি ইম্পোর্ট করতে হয় মালয়েশিয়া থেকে। সেই দেশের মানুষের সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম এই বছর, এখন বর্তমানে এই বছর চলছে। কাজে আমরা হিউম্যান বিইংরে হিউম্যান রিসোর্স তৈরি করতে চাই, তাই সব প্রোগ্রাম এটা। সেই প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করবো। আমরা কেন ফাইট করতে যাব? আমরা এটা তো ফাইটের জায়গা নেই। আপনি একটা ঘর, এই ঘরের অংশ আপনি নিয়ে চলে গেলেন, উনি একটা নিয়ে চলে গেলেন, আমি একটা নিয়ে চলে গেলাম, কেন আমরা এটা করতে যাব? আমি সমালোচনা করার জন্য তৈরি হবো কেন? আমাদের দেশে পত্রিকায় নিউজ আসে সব নেগেটিভ। আপনি 10টা নিউজ থাকলে 9টা 8টা নেগেটিভ নিউজ থাকে, আমি নেগেটিভ নিউজ করবো কেন? আমরা পজিটিভ করি। আপনি আমেরিকার পত্রিকা পড়েন, আপনি নিউ ইয়র্ক টাইমস পড়েন, আপনি LA টাইমস পড়েন, দেখবেন পজিটিভ নিউজ। এই এত $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট হয়েছে, দে ফিল যে তারা এত লোকের চাকরি পাবে, দে ফিল এইটা হবে। তারা নিউজ করে, দেখবেন আপনার দেশ নিয়ে নিউজ করে, তারা দেশ নিউজ করে, আফ্রিকা নিয়ে নিউজ করে, লাইব্রেরি নিয়ে নিউজ করে, আর তার দেশ নিয়ে নিউজ সব পজিটিভ নিউজ। আমরা পত্রিকাই পড়ি নেগেটিভ নিউজ। আপনি আপনার সম্পর্কে একটা বাজে কথা বললাম, সেটা মানুষ গ্রহণ করবে, আচ্ছা ভালো কথা গ্রহণ করাই মুশকিল। এদেশে মানুষের অ্যাটিচিউডটাই তৈরি করা হয়েছে নেগেটিভ। আমরা ডেমোক্রেসির একটা বিউটি হলো যে সিজারের কাঁচি, যাদের চুল কাটে, সে কাঁচি একটা পায়ে চুল কাটতে পারে না, 2টো পাই লাগবে কাটতে হইলে, এটা নিয়ম। আমাদের 2টো পাই থাকবে, বাট থাকবে এই রকমের যে আমরা চাই যে এই জামাতও বিএনপির সাথে কোদ হইয়া দেশ গঠনে প্রক্রিয়া অংশগ্রহণ করুক। ওকে ফাইন, আমরা পারি নাই, তুমি করো, তুমি পারো না আরেকজনে করবে, সবাই মিলে আমরা করি, আমরা সেই পরিবেশটা তৈরি করি ফর দ্য নেক্সট জেনারেশন। নেক্সট জেনারেশনে আমরা এখন তো মানুষ তৈরি করে ফেলছি 18 কোটি। এই মানুষ তো আগামী 10 বছর বা 15 বছর পরে 20 কোটি 25 কোটি টাকা হয়ে যাবে, 25 কোটি হয়ে যাবে, বা 20 বছর পরে 25 কোটি লোকের অ্যাড্রেস করার মতন এবিলিটি এই দেশ রাখে কিনা, সেটা আমরা করছি কিনা, মানুষ হিসেবে সেই দায়িত্ব আমার কিনা। আমি যদি পলিটিক্স করি, আমি বলি করি ইয়েস আই এম দ্য গার্ডিয়ান, আই এম দ্য রেসপন্সিবল ফর দিস, এবং আই এম টু ফাইন্ড দ্য ওয়ে হাউ দি পিপল উইল সার্ভাইভ। সেটা আমারই করার কথা। আমি যদি ফেল করি তাহলে ইট উইল বি বিগ ফেইলিওর ফর দ্য পলিটিশিয়ান। আমি সেই জন্য বলি পলিটিশিয়ান যে আমি যে তার হিসেবে যে দাওয়াতটা করেছেন যে আসেন সবাই মিলে করি, আপার হাউস করি, সবাই মিলে করি, যারা পার্লামেন্টারি ইলেকশন করতে পারে না, লেট আস কন্ট্রিবিউট, তাদের কন্ট্রিবিউশনটা আমি কাজে লাগাই, সবাই মিলে বিল্ড আপ করি যে ইয়েস আমরা একটা ছেলেকে এইভাবে এডুকেটেড করবো, আমরা ইকোনমিটাকে এইভাবে করবো, আমরা ল্যান্ডকে এইভাবে করবো, আমরা পোর্টকে এইভাবে হ্যান্ডেল করবো, আমরা বিশ্বের মানুষে আমাদের একটা কথা, সিম্পল একটা কথা বলি, এই যে কেয়ার গিভার পৃথিবীতে এখন তো নেগেটিভ গ্রোথ, বয়স্ক মানুষ বাইরে গেছে কিন্তু সাপোর্টিং নেই, বিয়ে হইতেছে, হাজব্যান্ড ওয়াইফ দেখা হয়, বাচ্চারা নেই কেউ, এরকম নেগেটিভ গ্রোথের কান্ট্রি আপনি ইউরোপ ধরেন, আমেরিকা ধরেন, জাপান ধরেন, অথবা অ্যাফ্রিকান কান্ট্রি ধরেন, তাদের এখানে কেউ নার্স হচ্ছে না। আপনি ইচ্ছে করলে তো 3 বছর ট্রেনিং দিয়ে আপনি 2 কোটি 1 কোটি নার্স এক্সপোর্ট করতে পারেন, সম্ভব। আপনি এই যে সেমিকন্ডাক্টর, আচ্ছা সেমিকন্ডাক্টর তাইওয়ান তৈরি করে, মূলত চায়না তৈরি করে। আচ্ছা এই সেমিকন্ডাক্টর আমাদের 2,50,000 ইঞ্জিনিয়ার প্রতি বছর তৈরি হয়। আপনি 2,50,000 ইঞ্জিনিয়ারকে সেমিকন্ডাক্টর ট্রেনিং দেন, এতে ডিমান্ডের কোনো শেষ নেই। আপনি 2,50,000 পাঠালে তারা যে টাকা নিয়ে দেশে আসবে, 50 লক্ষ শ্রমিক তো সেই টাকা নিয়ে আসতে পারে না। আমাদের শ্রমিকরা এটিকেট জানে না, ম্যানার জানে না, এডুকেশন জানে না, বার্গেনিং ক্যাপাসিটি নেই, ল্যাঙ্গুয়েজ জানে না। এই যে লোক ফিলিপিন থেকে আসবে তার বেতন হলে 300 টাকা, মানে 300 রিয়াল। এই আমি সৌদি আরবে ঘুরে আসছি, 300 রিয়াল, 3,000 রিয়াল। একই লোক ইন্ডিয়া থেকে গেলে 2,000 রিয়াল, সেম লোক বাংলাদেশ থেকে গেলে 1,000 রিয়াল হয়, বিকজ এগুলো যায় না। তা আমরা এগুলো শিখে নিই কেন? আমরা বলি যে ভাই ভেবে, আর বিদেশে আমাদের তো আমরা যুদ্ধ খেলে তো কোনো লাভ নেই। রাজনৈতিক নেতৃত্ব এটার ব্যাপারে খুব কি? আমি বলি যে রাজনৈতিক নেতৃত্বই এই কাজটা করার আপনার কথা না, এইটি রাজনৈতিক নেতৃত্বই করার কথা। দেশ বিল্ড করে রাজনৈতিক 54 বছরে করেনি, এখন যাতে করে সেই চেষ্টাটা করা,
সেইখানে নিজেরা ফাইট করবো। আপনি একটা ভালো কাজ করলেন, আমি আপনার ফাইট করলাম, আমি একটা ভালো কাজ করলাম, আপনি ফাইট করলেন, দুজনে ফাইটেই থাকলাম, কাজটা হলো কখন? আমরা এই জন্য আমি মনে করি যে দিস নির্বাচনে যদি আদৌ এট অল সব দল ঐক্যবদ্ধভাবে যে আমরা এইটা করতে চাই, এইটা করব, আমার 20 জন এমপি, আমার 30 জন এমপি, আমার 50 জন এমপি, এই মিলেই আমরা এটা করি, দ্যাট ক্যান বি গুড রোড। সেক্ষেত্রে আরেকটা বাকশাল হবে না এর নিশ্চয়তা কি? আমি বাকশাল হবে কেমনে? এত দল সব দলে আমাদের জাতীয় ভাই, সরকার হবে তো। বাকশাল তো একটা আইডিওলজির উপরে বিল্ড আপ করে দাঁড়িয়ে করিয়েছে। সেটা হলো সোভিয়েত ইউনিয়নের আদলে দাঁড়া করিয়েছিল বাকশাল, সোভিয়েত ইউনিয়নের আদলে। তো সোভিয়েত ইউনিয়নের আদলে বাকশাল দাঁড়া করিয়েছে। আমরা তো সেরকম বলি না যে আপনি পাইছেন, হ্যাঁ আতাউর রহমান আপনি জয়েন করেন, সন্তুল আলম আপনি সন্তুল আলম বাপসি করেন, নারায়ণ মানবেন্দ্র আলম আপনি জয়েন করেন, সুরঞ্জিত সেনগুপ্ত আপনি জয়েন করেন, সন্তুল আমরা ভাই, সন্তুল ভাই, মানবেন্দ্র নারায়ণ লার্মা, যে আপনারা সবাই জয়েন করেন। ইটস নট দ্য থিং ইজ দেয়ার দে আমরা উই দ্য পিপল, আমরা তো ঐক্যবদ্ধ ছিলাম, উই ফট এগেইনস্ট শেখ হাসিনা অ্যান্ড দি বিরোধী দল না টাইরান। মনে ভাই বিরোধী দল কারা হবে? আমি বিরোধী দল করবো, আপনি তো জামাতকে আমি আপনাকে বলতেছি, আমি কথা আর্গুমেন্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, আমি বিরোধী দল কেন করবো? আমরা সবাই মিলে যদি একটা গভর্নমেন্ট করতে পারি এবং সবাই মিলে যদি বিরোধী দল লাগবে না, আমি বলি আমি করবো না, আমি করলাম না, সবাই মিলে আমরা পার্টিসিপেট করলাম, ফাইন, আমরাই বিরোধী দল হবো সবাই মিলে। যদি সংবিধানে সেই সুযোগটা তৈরি করে দেওয়া থাকবে যে কোনো আমি এই দলের এমপি, আমি আমার যেটা পছন্দ হলো না, যেটা দেশের স্বার্থে না, আমি সমালোচনা করতে পারি, সেটুকু লিবার্টি আপনি তো করে দেন, এটা একটা দিক হইতে পারে। আমরা তো দেখেন পৃথিবীতে প্রথম কিন্তু কেয়ারটেকার সিস্টেম আমরা আনছি, হয় না এটা? এবং আমরা পাশ করি না, এবং সেটা ইন্ডিভিজুয়াল হয় না। আমাদের আগে পাকিস্তানও করেছে, পাকিস্তান আমাদের দেখে করেছে, আমাদের আগে পাকিস্তান করে নাই। আরে 1988 সালে পাকিস্তান করেছে জিয়াউল হক মারা যাওয়ার পর। পাকিস্তান করে নাই, আমরা করছিলাম আগে, জানি না ভুল হইতে পারে। আমরা সাংবিধানিকভাবে করেছি, ওদের ওখানে একটা মৌখিকভাবে করেছে বা সামথিং লাইক দ্যাট। মানে কাজে আমরা পৃথিবীতে যে সিস্টেম চালু আছে সেটাই যে করতে হবে, এবং একটা নতুন সিস্টেম ইভলভ হবে না দেশের স্বার্থে, সেটা আমরা করবো না কেন? যদি সম্ভব হয় সেটা করা যেতে পারে, ওকে ফাইন। সম্ভব হলো না, আমরা নির্বাচন করব, নির্বাচনে যাতে আমরা বিরোধী দল বসে, বিরোধী দল যৌক্তিক সমালোচনা সেটা করুক, সেটা চাই, ওরকম করুক, সেটা করুক, সেটা তো কোনো মনে হয়। আপনি একটু আগেই বললেন যে বিরোধী দল থাকতে হবে কেন? আরে ভাই, আমরা সবাই মিলে করব। বললাম তো দুইটা কথা, যদি এটা হইলো ফাইন, আমি এখানে দাঁড়িয়ে দিয়েছি, ফাইনের পরে যদি না হয় আপনি নির্বাচন করবেন, আপনি করেন, ফাইট করেন, করে আপনার নিজের অবস্থান স্ট্রেংথ শো করেন, হাউ মাচ ইউ আর স্ট্রেংথ দেন, সেটা আপনি বলেন যে আমি এই হলো, তারপর আপনি বসেন, আপনি সমালোচনা করেন, সেটা যৌক্তিক সমালোচনা, যে সমালোচনায় একটা গভর্নমেন্ট ভালো করতে পারে, যে সমালোচনায় প্রত্যেক দিন আপনি ঘুম থেকে উঠা বলবেন যে ধরুন কত ভালো মানুষ আছে, এখন লাইভ হয়েছে, ইউটিউব হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, নানান তাল হয়েছে, প্রত্যেক দিন আপনি এমন একটা কথা বলবেন যে উদ্ভট কথা, আপনি তারে মানে এরকম মনে হবে যে তারে আপনি সামনে পেলে মারবেন। এরকম ফালতু কথা না বলে দেশ বিল্ড হওয়ার জন্য। এখন আমি যে কথাটা মূলত বলতে চাই, যে ছেলেটা আজকে এমএ পাস করেছে, যে ছেলেটা বাবা মায়ের সম্পদ বিক্রি করেছে, যে ছেলেটা এমএ পাস করার পর চাকরি পায় না, তার দুর্বল কষ্ট রাষ্ট্রের বুঝতে হবে, বোঝার মতন পরিস্থিতি তৈরি হয়ে যাবে রাষ্ট্র। সেখানে তারেক সাহেব বলেছেন এক কথা যে আমি বেকার ভাতা দেব বা তাদের কাজ দেব, সেইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট রিয়েলাইজেশনটা তার থাকতে হবে ভিতর থেকে, এবং সেটাই তারেক সাহেব করার চেষ্টা করতেছেন। আচ্ছা, এবং এই ছেলেটা খারাপ পথে না যায়, আপনি আবার ব্যবসা না করে অন্ধকার জগতে হারিয়ে না যায়, সে কাজটাও রাষ্ট্রে আমি মনে করি। এবং এই ছেলেটা মানুষ হওয়ার পরে এই দেশটা যদি আমরা বাইরে যাই, ও ফাইন, দেশে যদি কেউ প্রডিউস করতে পারে ফাইন, এই যা কিছু করতে পারে সেরকম একটা মিলে একটা প্র্যাগমেটিক প্রোগ্রাম। আপনি ইন্ডাস্ট্রিয়াল রুল কী করবেন, বিজনেস রুল কী করবেন, আপনি এডুকেশনটা কী করবেন, আপনি টোটাল সিস্টেমটা কি পিটিপি বিল্ড আপ করবেন, ওয়ার্ক টুগেদার। আপনি একটা সিস্টেম আছে জামাত, আপনি করেন, ঠিক আছে, আপনি এডুকেশন সিস্টেমটাকে বিল্ড আপ করেন। আমি মনে করি কি নূতন একটা পদ্ধতিও যদি হয় এবং দেশ দাঁড়ায়, তাতে তো কোনো সমস্যা নাই। এই জন্য নাই যে চায়না একটা রেজিমেন্টেড কান্ট্রি, সেখানে তো বিরোধী দল নাই, কে চায়না দাঁড়ায় নেই, চায়না ইকোনমিতে দাঁড়ায় নেই, চায়না এক্সপোর্ট করে না, বিশ্বের গোড়াউন চায়না, আমি তো বললাম একটু আগে। কাজেই আমরা কি চায়না পদ্ধতিই নেব? আমি সে কথা তো বলি না, আমি বলছি যে কোনো একটা নিউ সিস্টেম যদি অ্যাডাপ্ট হয় বাংলাদেশের জন্য কল্যাণকর, আমরা নিব না কেন, আমি সেইটা বলতে চাই। তাতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে সমর্থক 2-2.5 কোটি মানুষ আর 2-2.5 কোটি ভোটার বা তারও বেশি হবে, তাদের বাদ দিয়ে হবে না তাদের নিয়ে হবে? হাসিনা তো এই দেশের 15 মানে প্রায় 10 কোটি বিএনপিকে বাদ দিয়ে কাজ করার চেষ্টা না, এই জন্যই তো গণ আন্দোলনের মধ্যে দিয়ে তাদের একটা পরিষ্কার করে বলে দিই আপনাকে। একটা কথা হইল, প্রচুর মানুষ
যারা বিএনপি জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করে এরকম মানুষকে বাধ্য করা হয়েছে মানে আওয়ামী লীগ করতে, বহু মানুষকে। আচ্ছা, আবার আওয়ামী লীগের মধ্যে বহু মানুষকে আমি বলতে শুনেছি যে এই জিনিসের দাম বাড়ছে, এই লুটপাট অমুক তমুক ইত্যাদি তারা পছন্দ করে না, কিন্তু আওয়ামী লীগে ভোট দিয়েছে বা আওয়ামী লীগকে সমর্থন করে, একটা পর্যায়ে তারা সমর্থন করছে। আমরা মনে করি যারা লুট করেছে, যারা খুন করেছে, যারা খুনের সাথে জড়িত, লুটের সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, আয়নাঘরের সাথে জড়িত, এইরকম লোক সেগ্রিগেটেড করেন, সিলেক্ট করেন। এই সংখ্যা 5,000 হইতে পারে, 10,000 হইতে পারে, 20,000 হইতে পারে। 20 কোটি মানুষের মধ্যে 20,000 লোক কিন্তু বড় বিষয় না, সাবজেক্ট না। বা 1 লাখই হইলে ধরেন, এই 1 লক্ষ লোককে সেগ্রিগেট করেন, বাকি লোকদের এই স্ট্রিমের লোক, তো এই লাইনের লোক, এই দেশের মানুষ, এই দেশের গণগোষ্ঠীকে বাদ দিয়ে তো এই দেশ নয়। না, তা মনি ভাই, আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে তাদেরকেও নির্বাচনী প্রক্রিয়ায় আনার দাবি করবেন কি? আমি তো দাবি করব না। আমি এটা হলো এই গণ অভ্যুত্থান যে হয়েছে না, গণ অভ্যুত্থানের একটা ডিম্যান্ড নিয়ে, একটা অভিপ্রায় নিয়ে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। গণ অভ্যুত্থানের সরকার এখনও বর্তমান। আমরা বিএনপি গভর্নমেন্টে গেলে আমরা করবো কি, উই উইল টেক আওয়ার ওন ডিসিশন অ্যাট দ্যাট টাইম। বিএনপি কিন্তু সিরিয়াসলি কখনো বললে আমরা বুকে বাদ দেন, ইটস দ্য ডিসিশন অফ দ্য পিপল। ইফ পিপল ডিজায়ার্স ইট উইল বি ডান, ইফ পিপল ডাজন্ট ডিজায়ার ইট উইল নট বি ডান। ইট ইজ পিপলস ডিম্যান্ড। পিপলস ডিম্যান্ডটা এখন এই ইন্টারিম গভর্নমেন্ট চায় কি চায় না, এটা পরীক্ষা করার উপায় কি? নির্বাচন করার রাস্তা তো আমার কাছে আছে। আমি গভর্নমেন্টে বসলেই তো বুঝবো যে মানুষ বিএনপিকে চায়। বিএনপিকে চাই, দেন বিএনপি উইল টেক দ্য ডিসিশন হোয়াট দে উইল ডু। না না, কিন্তু ওইটা জনগণ চায় কি না, ওইটা জনগণ চায়। শুনে এখন আপনি কিভাবে বুঝবেন? ইন্টারিম গভর্নমেন্টের তো আপনি ইন্টারিম গভর্নমেন্টকে তো আপনি কোনো কিছু বলতেছেন না, বলতে পারছেনও না। এবং সেখানে যেসব কিন্তু সবাই তো মনে করে যে বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল। সত্যি তো বিএনপি কি আসলে না এই সরকারের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী দল? না, সরকারের উপর প্রভাব বিস্তার না, কিন্তু বিএনপি কি সরকারের উপরে ঘাড়ে বন্দুক রেখে তার শিকারটা করতে চাইছে? না না না, কোনোভাবেই না। সেটা তো আপনার দেখেন সব ব্যাপার। কোন ব্যাপারটা বিএনপির এই ডিমান্ডটা হয়েছে, যেমন বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, নাই, কাগজটা নাই। কিন্তু আপনারা আবার সরকার বা ঐকমত্য কাগজটা নাই, প্রতারণা করেছে বলছেন, আবার তারা যে সিদ্ধান্ত দিচ্ছে সেটা মেনেও নিচ্ছে। ভাই, এই নির্বাচনটা যাতে হয় তার জন্য কিছু পারমুটেশন কম্বিনেশন করি, এইটা ছাড় দিয়ে আচ্ছা ঠিক আছে ফাইন, ওকে ফাইন, ওইটা ছাড় দিয়ে ওটা ফাইন, আমরা তো না দিলেও পারতাম। দিচ্ছি যাতে নির্বাচনটা হয়। নির্বাচনটা হলে পিপল উইল। বাট এখন কি আপনারা নিশ্চিত যে নির্বাচনটা হচ্ছে? নির্বাচনটা নিশ্চিত তো আমি মনে করি নিশ্চিত হওয়া উচিত। নির্বাচন না হওয়ার কোনো যদি বিকল্প থাকে তাহলে সেটা তো ক্ষতি হবে আরও দেশে। কাজে নির্বাচনটা হোক, সেটা চাই। নির্বাচনটা হলে দেন বিএনপি ইফ কামস টু দ্য পাওয়ার, দেন দে উইল টেক দ্য ডিসিশন হোয়াট দে উইল রিয়েলি ডু। আচ্ছা, নাম্বার ওয়ান, ইফ দে মেক দ্য মিস্টেক দে উইল বি ইন দ্য অপোজিশন এগেইন। বাট মিস্টার নুরুল ইসলাম বনি, আপনি তো প্রচুর লেখাপড়া করেন আমি জানি। সো পৃথিবীর অনেক দেশেই তো এই ধরনের নির্বাচনের পরে আবার অন্য ধরনের আরো বড় জটিলতা তৈরি হয় যদি আপনি গোজামিল দিয়ে কিছু করতে চান। হয়েছে তো পৃথিবীর অনেক দেশে। ভাই, আমি তো সে কথা বলি নাই। আমি তো কথাটা পরিষ্কারই বললাম। আপনি যদি ইফ ইউ মেক সাম মিস্টেক অর ইফ ইউ ডু সামথিং রং, ন্যাচারালি ইটস এ ন্যাচারাল জাস্টিস, পিপল উইল টেক দ্য অ্যাকশন অন ইট। এটা ইজ ভেরি ন্যাচারাল। এবং সেখানে যদি ধরেন আমি বললাম তো, যদি আপনি যদি ইফ ইউ মেক দ্য মিস্টেক অর ইফ ইউ do something unscrupulous, the people will just turn away their face. এবং ন্যাচারালি যেটা তাত্ত্বিকভাবে বলছেন, will come into the power. মনি ভাই, আপনি যেটা তাত্ত্বিকভাবে বলছেন সেটা যখন সেটা যখন আপনার চোখের সামনে দেখছেন এটা হতে যাচ্ছে, তখন আপনি সেটা কি বলবেন? চোখের সামনে কি দেখছি? নির্বাচনটি কি অন্তর্ভুক্তিমূলক হবে? সব ভোটার, সব শ্রেণী পেশার, সব ধর্মের, সব জাতিগোষ্ঠীর মানুষকে নির্ভয়ে ভোট দিতে পারবে? আমরা 71 সালে স্বাধীনতার পর আমরা জামাত নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, অন্তর্ভুক্ত না। হাসিনার এত বড় গুম, আয়না ঘর এই মিলাইয়া, এত টর্চার, এত খুন, এত লুটপাট, এত কিছু মিলাইয়া তারা নির্বাচন নিজেরাও আশা করে না। নিজেরাও নির্বাচিত হোক, নির্বাচন করুক, এটা আশা নিজেরাও করে বলে আমি মনে করি না। মেবি তারা করে, হয়তো বা করে দল হিসেবে আওয়ামী লীগ না, কিন্তু ব্যক্তি হিসেবে ইট ইজ এ ইন্টারিম গভর্নমেন্ট, ডিসিশন উইল বি টেকেন বাই দেম, নট মি। এবং আমি এই ব্যাপারে কমেন্ট করার মতো যোগ্যতা রাখি না, বিকজ আমি কমেন্ট করবো তখন বিএনপি গভর্নমেন্টে আসলে দল যদি কোনো সিদ্ধান্ত নেয় যে তখন দলের ব্যাপারে কিছু কথা বলার সুযোগ, নিশ্চয়ই আমি পার্টি ফর্মে কথা বলবো যে ভাই এরকম হলে ভালো হয়, এরকম হলে ভালো হয় না, এটা করেন অথবা এটা করেন না। কিন্তু এখন আমরা এই মুহূর্তে আমরা কোনো ডিসিশন দিতে চাই না, কোনো ব্যাপারেই না। যে গভর্নমেন্ট যা ডিসিশন নেয় আমরা সেটাই মানিয়ে চলার চেষ্টা করতেছি। গভর্নমেন্ট যদি এখন বলতো যে না ঠিক আছে, জুলাই সনদের ইলেকশনটা এখন ডিসেম্বরে হবে, আমরা করার চেষ্টা করতাম।
আবার ডিসেম্বরে এটা নির্বাচনে দিতে হবে, আমরা সেটা করবো। আপনারা তো সরকারকে বাধ্য করছেন কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন করতে। আপনি দেখলেন সরকার তো নির্বাচন করতে চায়নি ফেব্রুয়ারিতে। আপনি দেখলেন কোথায় আমরা সরকারকে বাধ্য করেছি? হ্যাঁ, সরকার বাধ্য করলেন, এটা তো সরকারের ফাঁদে পা দিয়েছেন, ছাড় দিয়েছে, ছাড় দেন আর বাধ্য করেন। সরকারের ফাঁদে প্রধানকে লন্ডন পর্যন্ত যেতে হয়েছে। সরকার প্রধান লন্ডন পর্যন্ত গেছে, হি হ্যাজ শোন হিজ জেস্টার। একজন মানুষ, আমি কিন্তু উনি তো লন্ডন গেছেন, উনি অ্যাওয়ার্ড নিতে লন্ডন গেছেন, ফাঁকে উনিও একজনের সাথে দেখা করেছেন। উনি তো আমাদের জামাতের আমির শফিক সাহেবের সাথে দেখা করেন, উনি তো আবার জাতিসংঘে গেলে জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করেন। এটা তো কোনো কিছু বিষয় হলো না কিছু। আচ্ছা, সেখানে গেছেন, ইট ডাজ নট মিন দ্যাট উই হ্যাভ ক্রিয়েটেড সাম প্রেশার অন হিম টু গো, অথবা উই হ্যাভ compelled him to go। মানুষ মনে করে যে বিএনপি ফেব্রুয়ারির পর নির্বাচন বিএনপি অনুমোদন করেনি বলেই, বা বিএনপি কোনোভাবেই এটা রাজি নয় বলেই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে রাজি। এই দেশের মানুষের এখন 70 থেকে 80% মানুষ বিএনপি সমর্থন করে আমার দৃষ্টিতে। এটা আপনার দৃষ্টিতে হয়তো 5%, আমার দৃষ্টিতে 80% বা বেশি মানুষ সমর্থন করে। কাজে 80% মানুষের সমর্থকে নেতা হলে তারেক রহমান সাহেব, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা যাবেন, এটা যাওয়াটাই স্বাভাবিক। আর গেলে আমি অ্যাপ্রিসিয়েট করি। জামাত তো এটা মানে না যে আপনাদের 80%, সেটা তো ইলেকশনে দেখবেন, সেটা ইলেকশনে দেখবেন। ঢাকা শহরে 10 লাখ লোক একত্র করলেই মনে হবে না যে বাংলাদেশ তাদের। ঢাকা শহরে 10 লাখ লোক একত্র করা সম্ভব, কিন্তু এই লোকের ডিসপার্স হবে সারা দেশে। কুড়িগ্রামে যাবে, কক্সবাজার যাবে, চুয়াডাঙ্গা যাবে, বগুড়ায় যাবে, তখন দেখবেন ওখানে 5 জন। আমি সেভাবে বলতে চাই, উই ডিড নট কম্পেল এনিওয়ান টু ডু। আমরা চাইছি নির্বাচনটা ফেব্রুয়ারিতে 2 বছর পরে হচ্ছে, আমরা 1 বছরের মধ্যেই চাইছি। অ্যাকচুয়ালি এই বছর জুন মাসেই আমরা নির্বাচন চাইছি। প্রথমে 3 মাস, তারপরে জুন, তারপরে ডিসেম্বর, তারপরে আমরা তো চেষ্টাই করেছি নির্বাচনটা তাড়াতাড়ি হোক। কারণ নির্বাচিত সরকারের যে প্রবলেম সলিউশন করা সম্ভব, যেটা একটা এই গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব না, যে কারণে গভর্নমেন্ট একটা আবার সেখান থেকে সরে আসছে। আপনাদের দুজনের বক্তব্য, এই যে মৃদু বিতর্ক তো ভালো, গুড সেন্স, অনেক কিছু বেরিয়ে আসছে। ফাইনাল আমি ক্লোজিং রিমার্কস হিসেবে আপনাদের দুজনকে জাস্ট 3 মিনিট আলোচনাটা শেষ করে আনেন। সোহরাব হোসেন, আপনি প্রথমে মনে ভাই মিডিয়া নিয়ে বলছিলেন যে মিডিয়া কেবলই নেতিবাচক খবর ছাপা হয়, খবর আসে, কিন্তু মনে ভাই নিশ্চয়ই গত 16 বছরের সংবাদপত্র এবং টেলিভিশন এর খবর পর্যবেক্ষণ, গোলটেবিল দেখেছেন যে কিভাবে কতটা চাপের মধ্যে তারা সত্য বলতে দ্বিধাগ্রস্ত ছিল, এবং অনেকে হয়রানির শিকার হয়েছে। অনেক পত্রিকার সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল, কে টিভি টকশোতে আসতে পারবেন না পারবেন সেটার ব্যাপারে বিধিনিষেধ ছিল। সুতরাং সংবাদ মাধ্যমের আমি একজন সংবাদ মাধ্যম কর্মী হিসেবে বলবো যে সংবাদ মাধ্যম অনেক কিছু জেনেও অনেক লিখতে পারেনি না, শুধু এখনও পারছে না। সুতরাং সংবাদ মাধ্যমকে কিন্তু এটা হচ্ছে যত দোষ নন্দঘোষ, মানে সবাই সংবাদ মাধ্যমের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আর বাংলাদেশে সংবাদ মাধ্যম বাংলাদেশের যে বাস্তবতা সেটাই তুলে ধরবে। এখন চুরি, দুর্নীতি, লুটপাট, সংঘাত, সংঘর্ষ যদি বেশি হয়, সেটা সংবাদ মাধ্যম দেওয়ার উদ্দেশ্য এটাই যে তাতে এটার প্রতিকার পাবে, ভুক্তভোগীরা এর থেকে রেহাই পাবে, অন্তত বিচার হবে। কিন্তু আমরা সেই বিচারহীনতা থেকে বিচারের সংস্কৃতিতে আসতে পারিনি। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে যেটি প্রথমেই বলা হলো, আপনি বিচারের কথাটাও এনেছেন। দেখুন, যেদিন শেখ হাসিনার মামলার রায় হলো, সেদিনই এই সরকার বিদেশিদের সাথে বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে একটা চুক্তি করলেন। মানে এরকম একটা অস্বাভাবিক সময় তারা কেন বেছে নিলেন? সেদিনই দেখলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা হলো, ভাঙচুর হলো। মানে আমরা আইনের শাসন চাইতো। আর আমরা তো এই সরকারকে সমর্থন করতে চাই যে এই সরকার একটা দেশে জনগণের নিরাপত্তা দেবে, বিচার সংস্কারের কাজ এগিয়ে নিয়ে নির্বাচন দিবে। তাহলে জনগণ যদি নিরাপত্তাহীনতায় থাকে, আর যদি সেই মব ভায়োলেন্স এখনও চলতে থাকে, তাহলে আগামী নির্বাচন যে
নির্বিঘ্নে হবে, নির্ভয়ে হবে, নিরাপদে হবে, এই ভরসা রাখে কি করে? জি মিস্টার নুরুল ইসলাম মনি। ধন্যবাদ আপনাকে। সেটা হলো যে রায়ের দিনই কী হলো না হলো সেটা প্রশ্নটা তুলছেন এই সরকারের উপরে, কাজে আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাই না। এই সরকার যদি ইনক্যাপাবল হয় তাহলে সেটা তো আমাদের করার নাই, আমরা চেষ্টা করব। বিএনপি গভর্নমেন্টে না, আমরা গভর্নমেন্টে আসলে চেষ্টা করব যাতে মব ভায়োলেন্স না হয়। কিন্তু এই সরকারের সময় যা খুশি তা হবে আর আপনারা সব আমরা তো সেটা অ্যাকসেপ্ট করবেন বা অ্যাকসেপ্ট করি নাই তো। আমরা বলছি যে এটা তো উনি সমালোচনা করার সুযোগ পেলেন না, আমিও বললাম যে এটা হওয়া উচিত না, বা ধরেন এরকম মব ভায়োলেন্স হওয়া উচিত না। এবং তারা চেষ্টাও করেছে 32 নম্বর যাতে বুলডোজার দিয়ে ভাঙতে না পারে সে মিলে সরকার এবার একটা শক্ত অবস্থান নিয়েছে। কাজেই সরকার চেষ্টা করেন না যে তা নয়। আমরা বলবো যে এই সরকার সব মিলিয়ে যেটা করুক সেটা হলো এই যে এই দেশটা এমন একটা জায়গায় রেখে যাক যেন দেশটা স্বাধীনভাবে আমরা বাঁচি, এইটুকু হলো বক্তব্য। আর আমি আপনার এই তৃতীয় মাত্রার সুযোগ নিয়ে আমি বলতে চাই, এই দেশে গণমানুষের দলের নাম বিএনপি। 17 বছর ধরে বিএনপি রাস্তায় আন্দোলন করেছে এবং কষ্ট করেছে, আয়না ঘরে গেছে, জেল খেটেছে, জুলুম খেটেছে, পালিয়ে থাকছে, তারপরে ধরেন টর্চার সেলে গেছে। আমার বাড়ির পাশে একটা জায়গার নাম চরদুয়ানি, আপনার একটা ইউটিউবে দেখবেন যে সম্প্রতিকালে হাজার হাজার মানুষের লাশ পাওয়া যাবে, সেখানে হাড্ডিগুড্ডি পাওয়া যাবে, সেখানে নিয়ে মানুষ খুন করেছে। এবং সেই তাদের সাক্ষাৎকার পত্রিকায় ছাপা হয়েছে, দেখছেন। চরদুয়ানি নামের একটা জায়গা, সেখানে জিয়াকে ওই মাঝিটা জিরে বলছে চিনিয়ারে যিনি আসতে 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 এইরকম কাজ মানুষে করেছে। একটা দেশের মানে ভিন্ন মতকে এইভাবে দমন করে শেষ করা যায় না, বা করার চেষ্টা করে ক্ষমতায় থাকা যায় না, থাকলেও শেষ পর্যন্ত ফাঁসি হয়। এই যেটা হাসিনা, যে এটা এই আমি মনে করি যে এই রায়টা একটা যুগান্তকারী রায়, এবং এই রায়টা দিয়ে অনেক মানুষের, পৃথিবীর অনেকের শিক্ষা হবে এবং অনেক স্বৈরাচারের শিক্ষা হবে। আমি বিএনপি করি, দেশের গণমানুষের দল বিএনপি, সাধারণ মানুষের দল বিএনপি, আমাদের নেতা। তাই হিসেবে আমি একটা কথা বলতে চাই এইভাবে, যে আমি দেশের মানুষকে অনুরোধ করতে চাই আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন। দুটো কারণে থাকেন। একটা হলো স্বাধীনতার ঘোষক তো আছেই, একবারে সৎ পারাকাষ্ঠারিত হলো জিয়াউর রহমান। এটি তো কোনো যদি কিন্তু এর মধ্যে নাই, আপনারা বিশ্বাস করেন। আবার একই সময় সবাই বলতো যে বেগম খালেদা জিয়া এই যে লন্ডনে গেছে চোখ চিকিৎসার জন্য, আর এই তার বিচারের কারণে সে আসবে না, কিন্তু তিনি আসছেন, বিচারের সামনে দাঁড়াইছেন, এবং তার 2 কোটি টাকা বেড়ে এখন 12 কোটি টাকা হয়েছে, ব্যাংকে আছে, তারপরও তাকে শাস্তি দিয়েছে, আবার তার চিকিৎসা করতে দেয় না, এরকম একটা। তারপর তিনি তার মাথা নেন, বলছে আমার যাই কিছু আমাকে এইসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আর তারেক সাহেব এই গণমানুষের সমস্যা নিয়ে পরিশ্রম করে এই জায়গায় আসছে যে গণমানুষের অর্থনৈতিক মুক্তি সবচেয়ে বড় দরকার। অর্থনৈতিক মুক্তি না হলে যত কথাই বলি, যত সমস্যাই থাকে না কেন, কাপড় ছোট হলে কোট ছোট হবেই, কাপড় টানলে বড় হবে না। কাজেই সেই কাজটা তারেক সাহেব করেছেন। কাজেই গণমানুষের দল হিসেবে এবং জিয়াউর রহমানের এই মানে কি বলে বাংলাদেশি জাতীয়তাবাদের যে একটা সততার প্রতীক, তার মধ্যে সর্বোপরি হলো এই 3টা মানুষে আপনি দেখবেন সব মিলিয়ে তাদের দেশপ্রেম নিরঙ্কুশ, সেখানে কোনো কোশ্চেন নেই। কাজেই আমি জনগণের কাছে অনুরোধ করব, আপনারা এবার ধানের শীষে ভোট দিন। আর হিন্দু ভাইদের কাছে একটা বিশেষ অনুরোধ আছে, এই কারণে আমাদের নেতা জিয়াউর রহমান তারেক রহমান সাহেব বলেছেন যে এই দেশে কোনো সংখ্যালঘু নাই। আবার একই সময় তিনি বলেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সংখ্যালঘু নাই অর্থ কি এখানে সব সংখ্যালঘু পালিয়ে গেছে বা ধর্মান্তর হয়েছে? তা নয়। এই দেশে কনস্টিটিউশন, সংবিধান যে রাইট একজন হিন্দুকে দিয়েছে, একজন মুসলমানকে একই রাইট দিয়েছে, যে কোনো সংখ্যালঘু রাষ্ট্রধর্ম রেখে একই রাইট দিয়েছে। সেটা রাষ্ট্রধর্ম যা আছে সংবিধানে লিখেছে, আর একজনে করেছে, আমরা তো করি নাই। সুতরাং আমরা চাই যে এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান, আমরা চাই, তারপরেও আমরা চাই এই দেশে আমাদের যারা সংখ্যালঘু যারা আছে, তারা সব সংখ্যালঘুরাই সাংবিধানিক রাইট, যেমন আমি 92% মুসলমান, আমি এই চাকরির 92% পাবো। আপনি 8% সংখ্যালঘু, আপনি 8% পাবেন। আমাদের নেতা তারেক সাহেব বলছেন এইখানে পরীক্ষার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আপনি যদি 80% পেন, আপনি 80% নেবেন। সংখ্যালঘু নাই। স্বাধীনতা যুদ্ধ তো আপনি সংখ্যালঘু হিসেবে করেন নাই, আর সংখ্যাগুরু হিসেবে করেন নাই। আপনি কেন এখন সংখ্যালঘু? আপনি তো সংখ্যালঘু নয়, আপনি সংখ্যাগুরু, এই দেশের নাগরিক হিসেবে আপনি এই সকল অধিকার এবং স্বাধীনতা আপনি ভোগ করবেন, সংবিধান আপনাকে যা অ্যালাউ করে। এটা একটা কথা বলেছে। আরেকটা কথা বলেছে উৎসব যার যার, রাষ্ট্র সবার। আগে বলছে ধর্ম যার যার, রাষ্ট্র উৎসব সবার। উৎসব নয়, আমার কোরবানিতে আপনি আসেন না, এইখানে বলছে রাষ্ট্র সবার। আপনি বাড়িতে গেলে উৎসব করে দেখেন পুলিশ আপনি ধরার জন্য বসেছেন বা ডাকাত বসে আছে।
কাজেই রাষ্ট্র আপনার পাশে আছে বিপদে আপদে দুঃখে যন্ত্রণায় অসুবিধায় রাষ্ট্রকে আপনি পাশে পাবেন এবং সেই সংখ্যালঘুদের কাছে আমি এই জন্য সংখ্যালঘুদের কাছে বিশেষ অনুরোধ করি এইবার আপনারা অনেক দাবি সারা জীবন করেছেন, আপনারা এই একটা দাবির জন্য এবার ধানের শীষে আপনারা ভোট দেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, দেখেন আপনার সমস্যার সমাধান কেমন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রার লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সোহরাব হাসান এবং মিস্টার নুরুল ইসলাম মনি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, প্রত্যেকেরই স্বপ্ন আছে, প্রত্যেকেরই লক্ষ্য আছে। সরকারে যারা আছেন তাদের তো আছে, বিভিন্ন রাজনৈতিক দলেরও আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ দেশের এবং সাধারণ মানুষের সংখ্যাই আসলে সবচেয়ে বেশি, তারা দেশের শান্তি চান, স্থিতিশীলতা চান এবং দেশটা এগিয়ে যাক, সেটি তাদের লক্ষ্য এবং একই সঙ্গে তাদের অধিকার সুরক্ষা পাক, সুরক্ষিত হোক, সেটাও তাদের চাওয়া। এবং এই জায়গাটাতে সব কিছু মিলিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এক ধরনের বড় ঘাটতি লক্ষণীয় এবং সেটা বাংলাদেশকে আগামী দিনে কোথায় নিয়ে যাবে কেউই বলতে পারবেন না, অন্তত জোর গলায় বলতে পারবেন না। কাজে আমরা আশা করব যে সামনের দিনগুলো বাংলাদেশের মানুষের জন্য শান্তিময় হোক। একটা নির্বাচন আমাদের জন্য খুব জরুরি, কিন্তু অবশ্যই সেই নির্বাচন যেন একটা ভালো নির্বাচন হয়। আমরা কোনো অবস্থাতেই 2014, 2018, 2024, 1996 15ই ফেব্রুয়ারি, 1986, 1988 সালের নির্বাচন দেখতে চাই না। আরও নির্বাচন, এই তালিকায় আরও বিভিন্ন নির্বাচনকেও যুক্ত করা যায়, কিন্তু মোটা দাগে এগুলো নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক। কাজে সেরকম কোনো নির্বাচন নেই, আর সেরকম কোনো নির্বাচন করবার চেষ্টা বা হলে সেটি আসলে বাংলাদেশের জন্য কোনো শুভ ফল আগামী দিনে দেবে না, বরং যে অস্থিরতার মধ্যে, যে অনিশ্চয়তার মধ্যে আছি সেটি আরও বাড়িয়ে তোলা হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।